তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। দলীয় উপদেষ্টাদেরও সরিয়ে দেওয়ার দাবি। সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। রাজধানীতে বাড়ছে নতুন চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য। প্রধান টার্গেট গাড়ির শোরুম। টাকা দিতে অস্বীকৃতি জানালেই ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। রেগুলেটরের প্রভাবে নাটোরে অস্তিত্ব সংকটে একের পর এক নদী। নষ্ট হচ্ছে স্বাভাবিক গতিপথ। প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের। নিষেধাজ্ঞা অমান্য করে এই উপকূলে চলছে ইলিশ নিধন। অভিযানের তোয়াক্কা না করে ফেলা হচ্ছে জাল। আগের চেয়ে বেপরোয়া জেলেরা, বলছে মৎস্য অধিদপ্তর। এবং রেকর্ড ছোঁয়ার একদিন পরই বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন। বড় ধাক্কা রূপার দরেও ২-৩ সপ্তাহের মধ্যেই স্থিতিশীল হওয়ার আশা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানালো বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। তিনি বলেন, সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদেরও সরিয়ে দিতে হবে। এদিকে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নিরপেক্ষ থাকাই তার সরকারের দায়িত্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রবেশ করে। ঘড়ির কাঁটা তখন সময় সন্ধ্যা ৫টা ৫৫। ৪ দিন আগে যখন জুলাই সনদে সই হয়, আর যাকে বলা হচ্ছিল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে প্রবেশের প্রধানতম দরজা, এরপরও বিএনপি নেতাদের বক্তব্য, বিবৃতিতে নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টি প্রকাশ পেতে থাকে। প্রধান উপদেষ্টার সাথে আজকের এই বৈঠকে তাই আলোচনার শীর্ষে ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার সাথে আলাপ প্রসঙ্গে সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানানোর কথা বলেন তিনি। প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সচিবালয় ও জেলা প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের কথা বলেন মির্জা ফখরুল। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। বৈঠকে বিএনপিকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন একটি মহা আয়োজন, যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম ব্যক্তিদের বেছে নেওয়া হবে। নির্বাচনকালীন প্রশাসনের যাবতীয় রদবদল নিজের তত্ত্বাবধানে করা হবে বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে জামায়াতে ইসলামী। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 15 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার শেষ দিন আজ। এ কারণে আদালতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। জানাবেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আজ আদালতে হাজির করা হচ্ছে কিনা, আর সবশেষ কি তথ্য রয়েছে, আদালতের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, আপনার সবশেষ যে প্রশ্নটি সেটি দিয়ে শুরু করি, কারণ আজ বলা যেতে পারে ভোরবেলা থেকেই কিন্তু গণমাধ্যম কর্মীরা যে বিষয়টি জানতে পারে যে সেনাবাহিনীর হেফাজতে থাকা যে 15 জন সেনা কর্মকর্তা রয়েছেন,
তাদের সাথে আরও বাকি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল তাদের সকলেরই সেই ৩২ জনেরই কিন্তু আজকে এই ট্রাইব্যুনালে হাজির হওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু যতটুকু আমরা জেনেছি যে ১৫ জনকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে সেই ১৫ জনকেও কিন্তু আজকে উপস্থিত করার কথা। তো সেই জায়গা থেকেই কিন্তু আজকে ভোরবেলা থেকেই আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ হাইকোর্ট এলাকাতে কিন্তু বেশ বাড়তি সতর্কতা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু পুলিশই নয়, এখানে র্যাব, বিজিবি সহ প্রত্যেক বাহিনীরই কিন্তু সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা বেশ বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে। এবং যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে গুমের যে 2টি মামলা রয়েছে সেটি সহ 3টি মামলায় কিন্তু 32 জনের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সে অনুযায়ী শেখ হাসিনাও সেই 32 জনের মধ্যে একজন। কিন্তু এই যে 15 জনের কথা আমরা বলছি সেই 15 জনকেই কিন্তু সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় গেল 11 অক্টোবর। এরপরেই কিন্তু আসলে এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয় এবং আমরা জানতে পারি যে তাদেরকে আসলে কোথায় রাখা হবে সেটি নিয়েও কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছিল। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের বক্তব্য কিন্তু সে সময় আমরা শুনেছি। তবে আজকে যেহেতু সেই শেষ দিন, সেই ধারণা থেকে বলা যাচ্ছে যে আজকে সেই 15 জনকে ট্রাইব্যুনালে তোলা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাচ্ছিলেন তৌহিদুল তারেক। বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের নারী ও ইসলাম বিদ্বেষী মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর অভিযোগে শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। বুয়েটের ত্রিপলি 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় দীর্ঘদিন ধরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকলি সার্ভিস 923 ছদ্মনাম ব্যবহার করে নারী বিদ্বেষ, ইসলাম ধর্ম বিদ্বেষ প্রচার করে আসছিল এমন অভিযোগ ওঠে সহপাঠীদের কাছ থেকে। সাম্প্রতিক এক পোস্টে মুসলিম নারীদের পর্দা বিধান নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শ্রীশান্ত। পাশাপাশি অনলাইনে নারী অবমাননাকর পোস্ট দিয়ে ছড়ানো হয় উস্কানিমূলক বক্তব্য। ফেসবুক প্রোফাইল ও মোবাইল ফোনে এসব আপত্তিকর মন্তব্যের প্রমাণ পাওয়ার পর ঘটনাটি জানানো হয় প্রশাসনকে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিক তদন্তের সত্যতা পেয়ে শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিশ্ববিদ্যালয়ের ই বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় আইডি 2106169 এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হবে। পানি উন্নয়ন বোর্ডের রেগুলেটরের প্রভাবে উত্তরের জেলা নাটোরে তিলে তিলে মানচিত্র থেকে উঠে যাচ্ছে নদীর রেখাচিত্র। পানি নিয়ন্ত্রণের নামে মরাখালেও বসানো হচ্ছে হাইড্রোলিক রাবার ড্যাম। সব মিলিয়ে যেন নদী মারার আয়োজন জোরে সোরে। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকা একসময়ের খরস্রোতা নারদ নদকে সংকুচিত করে বসানো হয় 2 কপাটের এই রেগুলেটর। উদ্দেশ্য নারদের পানি নিয়ন্ত্রণ করা। তবে হয়েছে উল্টোটা, নদীর দুপার পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সুইচ গেটটা দিয়ে নদীর আরো গলা চেপে মেরে ফেলছে। নদী ছিল বড়, হয়ে গেছে ছোট। এটা দেওয়ার পর থেকে কোনো কাজ করেনি, গেট কোনোদিন বসায়নি, গেট কোনোদিন তুলেনি, যেভাবে থুয়ে গেছে ওইভাবেই আছে। লাভ হলো কি সুইচ গেটের? নাটোর সদর উপজেলার সীমান্তবর্তী গোদাই নদীর চিত্র এটি। নদীর পানি প্রবাহ না থাকলেও পানি উন্নয়ন বোর্ড রেগুলেটর দিয়ে এখনও নিয়ন্ত্রণ করছে পানি। ফলে নদীর দুপারে জমেছে কচুরিপানা। দেখে বোঝার উপায় নেই এটি নদী না ডোবা। এই তো গেল পুরাতন রেগুলেটরের আদ্যপান্ত। এবার কামারদিয়া রাজাপুর ছোট এই খালে বসানো হচ্ছে হাইড্রোলিক রাবার ড্যাম। এতে বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ব্যয় করবে অন্তত 3 কোটি টাকা। যেখানে পানি থাকে না সেখানে পানি সংরক্ষণে মরাখালে কেন এমন আয়োজন, সেই প্রশ্ন স্থানীয়দের। মোটামুটি 22টা বিলের পানি নামে নদীতে, তাহলে মোটামুটি ধরেন অনেক বিল মায়ের দাবি। সামনে যতটুকু নদী বাঁধছে পিছনে অতটুকুই বাঁধা উচিত, না বাঁধলে পিছনে ভেঙে যাবে। যতটুকু পানির প্রয়োজন আমাদের বিলের
ততখানি পানি রাখার প্রয়োজন মতো করে আমরা এখানে আটকাবো, না হলে ততদিন আটকানো চলবে না, খোলাই থাকবে, পানি চলে যাবে। তবে নদীর পানি প্রবাহের গতিধারায় এসব রেগুলেটরের প্রয়োজনীয়তা থাকলেও যেখানে নদী বাঁচতে পারছে না সেখানে নতুন পুরাতন রেগুলেটর কতটা দরকার, এমন প্রশ্ন পরিবেশবিদদের। সুইচ গেটগুলো যেখানে প্রয়োজন নাই অপসারণ করব, কারণ সুইচ গেটগুলো তো আমাদের কোনো কাজে লাগছে না, সুইচ গেটগুলো অপসারণ করব। আর নতুন করে সুইচ গেটের যদি কথা বলে সেখানে আমি বলবো সুইচ গেটগুলো মনে হয় না আমাদের আর প্রয়োজন আছে, কারণ আমাদের নদীতে পানি নাই, নদীর সেই নাব্যতা নাই। তবে এরই মধ্যে বড়াল নদী থেকে রেগুলেটর সরানোর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। তাছাড়া সম্ভাব্যতা যাচাই করে অপ্রয়োজনীয় রেগুলেটর সরানোর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন রেগুলেটর সমূহ এগুলি বিভিন্ন সময় এবং অনেক পূর্বেই নির্মিত, এবং এই রেগুলেটরগুলির মধ্যে কোনগুলির রিমডেলিং প্রয়োজন অথবা রিপেয়ার প্রয়োজন বা কোনটির প্রয়োজনীয়তা আছে বা নাই, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটি স্টাডি হয়েছে এবং অনেক ক্ষেত্রে স্পেশাল রেগুলেটর নিয়েও স্টাডি বা এরকম কাজ করা হচ্ছে। তো এই রিপোর্টগুলোর প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হবে। নদীর স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি যেখানে সেখানে রেগুলেটর নির্মাণ বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। মাহবুব হোসেন, এখন নাটোর। এদিকে দখল দূষণে মরতে বসেছে শরীয়তপুরের ভোজেশ্বরের বিঝারি খাল। পানি চলাচল স্বাভাবিক না থাকায় বর্ষায় তৈরি হয় জলাবদ্ধতা, আর শুষ্ক মৌসুমে থাকে পানির জন্য হাহাকার। এর বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। কমেছে ওই এলাকার প্রায় ১৫০০ হেক্টর ফসলি জমির আবাদ। মৃতপ্রায় খালটি সংস্কারের দাবি স্থানীয়দের। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। পাখির চোখে দেখলে ভোজেশ্বর বিঝারি খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়। খালের জমি দখল করে নির্মাণ করা হয়েছে সুউচ্চ ভবন। বিভিন্ন স্থাপনায় খালের অস্তিত্বই বিলীনের পথে। খালের যতটুকু অস্তিত্ব আছে সেসব স্থানেও ময়লা আবর্জনার বিরাট স্তূপ। পানি তো একদম বন্ধ কারণে এখানে আবর্জনা তৈরি হয়, মশা মাছি বিভিন্ন জিনিস পচা পাচি সব কিছু হয়। আমরা তো যাতায়াতে অসুবিধা, দুর্গন্ধ। সাইড দিয়ে দোকানপাট উঠে খাল তো দখল করে কিছু ভরছে, কিন্তু খাল যদি দখল না করতো তো খালটা ভরতো না। খাল ওইদিকে উঁচা, বালিতে উঁচু হয়ে রয়েছে, এটা খননের দরকার। একসময় এই খাল দিয়ে ভোজেশ্বর বন্দর থেকে চাঁদপুর বন্দরে পণ্য পরিবহন করা যেত। কালের পরিক্রমায় খালটি পরিণত হয়েছে মরা খালে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ফসলি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। খালটির মাত্র ৫০০ মিটার দখল দূষণেই ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি এখন ব্যবহার অনুপযোগী। পানি একেবারে অপরিষ্কার, মানে ওইটা কোনো ব্যবহারের যোগ্য না পানি। মেন মুখ যদি বন্ধ হয়ে থাকে তাতে পানিগুলো লড়তে পারে না, আসতে পারে না, যাইতে পারে না। এই জন্য পানিগুলো মানে নির্জুম থুম হয়ে থাকে। একদিকে কাঙ্ক্ষিত ফসল আবাদ করতে পারছেন না কৃষক, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। এতে কৃষি ও পরিবেশ পড়েছে ক্ষতির মুখে, বলছেন এই কৃষিবিদ। বিভিন্ন রকম রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করার কারণে ওটা ওখানে যে মজে যায় বা জমে যায়, যার কারণে ওখানে কৃষকের পরিবেশে যেমন ক্ষতি হচ্ছে, ওই পানিটা যদি আবার সেচে ব্যবহার করছে সেটা ফসলের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। অবৈধ দখল আর দূষণের দায় স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এই কর্মকর্তার। আমরা ভোজেশ্বর ইউনিয়নে আশেপাশে কোনো একটা কনভিনিয়েন্ট লোকেশনে আমরা একটা ডাম্পিং স্টেশনের কথা চিন্তা করছি, যেখানে ময়লা ফেলতে পারবে জনগণ, ফলে খালটা দূষিত হবে না এবং ভরাটও হবে না। বেদখল হয়েছে সরকারের হাত থেকে, সেগুলি আমরা ডিমার্কেট করে যথাযথভাবে দখল পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নিব। অবৈধ দখল উচ্ছেদ ও খাল খনন করে কীর্তিনাশা নদীর সাথে খালটির সংযোগ স্থাপনের দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। নিষেধাজ্ঞা চলাকালীন বরিশাল সহ গোটা উপকূলীয় এলাকার নদ নদীতে জাল ফেলে দেদারসি মাছ শিকার করছেন জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও মৎস্য অধিদপ্তরকে ফাঁকি দিয়ে ধরা হচ্ছে ইলিশ। নিষিদ্ধ সময় মাছ শিকার এসব জেলেরা এবার যে কোনো সময়ের চেয়ে মারমুখী বলে জানান মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে যে কোনো মূল্যে প্রজনন মৌসুম সফল করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফিরদাউস সোহাগীর প্রতিবেদন।
কীর্তনখোলা, আড়িয়ালখা, মেঘনা, তেঁতুলিয়া, পদ্মা, সুগন্ধা, পায়রা কিংবা বলেশ্বর নদী সব জায়গায় মিলবে প্রায় একই চিত্র। ছোট ছোট নৌকায় শক্তিশালী ইঞ্জিন লাগিয়ে নিষেধাজ্ঞার সময়ও মাছ ধরছেন জেলেরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে খুব একটা কাজে আসছে না নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য অধিদপ্তর সহ প্রশাসনের তৎপরতা। নদী আর সাগরে প্রতিদিনই অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেলে পালিয়ে যান জেলেরা। অনেক সময় ধাওয়া করে আটক করা হয় জাল ও মাছ, এমনকি কিছু ক্ষেত্রে ঘটে পাল্টা হামলার ঘটনা। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে জেলেরা অসহযোগিতা ও মারমুখী আচরণ করছেন। টুকটাক লাঠিসোঁটা আছে, কারো কারো সে পিকেট আছে, পাথরের টুকরো আছে, যেটা আমাদের বেশ কয়েকটা টিমকে এবার এরকম একটা বিরূপ পরিবেশের মুখোমুখি হতে হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদের যে আচরণ দেখা গিয়েছে এটা খুব অ্যালার্মিং। তো সেই হিসেবে যাদের ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। গতবারের মতো আমরা শক্ত অবস্থান থেকেই জনগণকে সাথে নিয়ে যারা একটু ঝামেলা করতে চায় তাদেরকে কিছু বুঝিয়ে না কিছু আইনের মধ্যে ফেলে আমরা অভিযান সফল করব। মাইলিশের প্রজনন নির্বিঘ্নের বিষয়টি অনেকটাই নির্ভর করে জেলেদের ব্যবহৃত জালের উপর। চরঘেরা, বেহুন্দি সহ বিভিন্ন জালের কারণে ব্যাহত হয় প্রজনন, যার ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি কাজ করছে নৌবাহিনীও। নদীর চারপাশে যারা বসবাস করে তারাই সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ করতে হবে, তাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে, তবেই না তারাও সরাসরি সুফল পাবে, পক্ষান্তরে গ্রস লেভেলে রাষ্ট্রীয়ভাবে আমরা এর একটা ভালো সুফল পাবো। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে স্থানীয় জনপ্রশাসনকে এবং মৎস্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের মাধ্যমে মাইলিশ সংরক্ষণ অভিযান 2025 সাফল্যমণ্ডিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অক্টোবর-নভেম্বর মাসে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ভরা পূর্ণিমা এবং অমাবস্যার সময় ঝাঁকে ঝাঁকে মাইলিশ ডিম পাড়ার জন্য সাগর থেকে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন নদ নদীর মিঠা পানিতে আসে। বিশ্বের 11টি ইলিশ উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বপ্রথমে। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশের উৎপাদন হয়েছিল 5.29 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট মৎস্য উৎপাদনের শতকরা 11%। জিডিপিতে ইলিশের অবদান শতকরা প্রায় 1%। ইলিশের উৎপাদন ধরে রাখতে অথবা উৎপাদন বাড়াতে হলে প্রজনন মৌসুম সফল করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। মানিকগঞ্জের বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার ভাটবাউর আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান। আসাদ, বাজারে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন, আর শীতকালীন কি কি সবজি পাওয়া যাচ্ছে? সামনে সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে কিন্তু এই আড়তে কিন্তু সবজির সরবরাহ শীতকালীন বেশ চোখে পড়ার মতো, এবং দামও কিন্তু আমরা দেখেছি যে বেশ সপ্তাহের ব্যবধানে কিন্তু 20 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে ফুলকপি, সিম, তারপর যে আপনার যে মূলা, লাউ, এগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু আজকে আমরা বাজারে দেখেছি। তো বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই যে ফুলকপি এক সপ্তাহ আগেও 75 টাকা বিক্রি হয়েছিল, সেটা কিন্তু আজ এই বাজারে মানভেদে 50 থেকে 55 টাকা বিক্রি হতে দেখেছি। সিম 120 টাকার সিম 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা, করলা এবং বরবটি এগুলোর দামও কিন্তু কমেছে। শসার দাম যে জায়গায় 40 টাকা ছিল আগের সপ্তাহে, এখন কিন্তু সেটা 22 টাকা, এবং করলা, বরবটি, পটল আগের সপ্তাহে 60 টাকা বিক্রি হলো, কিন্তু আজ সেটা কিন্তু আমরা 40 টাকা বিক্রি হতে দেখেছি। কাঁচামরিচের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেটা 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মূলার দাম এখন সবচেয়ে কম যাচ্ছে, গত সপ্তাহে 40 টাকা বিক্রি হলো, আজ থেকে 17 থেকে 18 টাকা কিন্তু এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। লাউ যে দেশি লাউ, সেটা কিন্তু এক একটা পিস, যেটা ভালো মানের এক একটা পিস, সেটা কিন্তু আমরা 40 টাকা থেকে 30-40 টাকা বিক্রি হতে দেখেছি। সেটা কিন্তু সপ্তাহের আগেও কিন্তু 10-12 টাকা বেশি ছিল। আর মিষ্টি কুমড়া সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে, এটা 40 টাকা কেজিতে আমরা কিন্তু বিক্রি হতে দেখেছি। এছাড়া বিভিন্ন জাতের যে শাকসবজি, সেগুলো কিন্তু বেশ পরিমাণ আমরা দেখতে পেয়েছি, যে শাক, লাউ শাক, তারপর হচ্ছে
অন্যান্য যে মূলা শাক, তারপর লাল শাক, এগুলো কিন্তু বেশ পরিমাণ চাহিদা রয়েছে। এগুলো আটি হিসাবে বিক্রি হয়, এক একটা এক এক দামে বিক্রি হচ্ছে। আমরা এখানে যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সিম এবং যে ফুলকপি সেটা কিন্তু পূর্ণভাবে লাগতে শুরু করেনি। আগের বছর যেটা দেখেছি সেটা কিন্তু যে এই সময়টা ৬০-৭০ টাকায় বিক্রি হতো, সেটা কিন্তু এখন ৫৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তো আমি সব মিলিয়ে যে বিষয়টা রয়েছে যে স্বস্তি কিন্তু বাড়ছে, কারণ সবজির দাম কিন্তু নাগালের মধ্যে চলে এসেছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন আসাদুজ্জামান। গেল ৯ মাসে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই ৪৬৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৮৪ জনের, আর আহত হয়েছেন ৫০৯ জন। ৮৪টি অপরিকল্পিত ইউটার্ন বেশিরভাগই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অসাবধানতা, ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন, উল্টো পথে চলাচল আর প্রশাসনের দুর্বল নজরদারি যার মূল কারণ। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ফুরকান আহমেদ। গেল ২২ আগস্ট কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের ইউটার্নে কন্টেনারের নিচে চাপা পড়ে নিহত হয় এক পরিবারের ৪ জন, যাতে নিঃস্ব হয় পরিবার। দুর্ঘটনার পর চালক আটক হলেও স্বজনদের আকুতি আর কোনো পরিবারে যেন এমন কালো ছায়া নেমে না আসে। ভাই হারাইছি, বাতিজা হারাইছি, বাবি হারাইছি, সবাই তো হারাইলাম। বংশ পুরা ফ্যামিলিটাই শেষ, পুরা ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। এইভাবে জানি ভবিষ্যতে জানি এইভাবে কোনো আর কোনো কেউ ছেলে না হারাক, কেউ ভাই না হারাক। যে দুর্ঘটনাগুলো ঘটছে অহরহ আমাদের, আমরাও তো যদিও সমাজসেবক, কিন্তু পরিবহনটা তো আমাদের হাতে না। এই নিরাপত্তাটা যেন সরকার একটু কড়াকড়িভাবে নেয়, এটা আমার কাছে জোর দাবি। আলোচিত এই দুর্ঘটনা ছাড়াও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য মতে গেল ৯ মাসে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই ৪৬৫টি দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ গেছে ২৮৪ জনের, আহত হয়েছেন ৫০৯ জন, আর পঙ্গুত্ব বরণ করেছেন বহু চালক ও যাত্রী। আর পুরো রিজিয়নে ৮৪২ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫২৫ জন। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ছুটে চলে বন্দর থেকে রাজধানীতে। ২ লেন থেকে ১৫ বছর আগে মহাসড়কটি ৪ লেনে উন্নীত হলেও বাড়েনি নিরাপত্তা। কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ, যাতে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা। কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে রয়েছে ৮৪টি ইউটার্ন। সড়ক বিভাগের অপরিকল্পিত এসব ইউটার্নের বেশিরভাগ এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে, যার জন্য দায়ী করা হচ্ছে উল্টো পথে যান ও নিষিদ্ধ থ্রি হুইলারের দৌরাত্ম্যকে। এদিকে নিরাপদে সড়ক পারাপারের জন্য ৫৫টি ফুটওভার ব্রিজ থাকলেও বেশিরভাগই ব্যবহারহীন। সড়কের বিভিন্ন অংশ দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন চলাচলকারীরা। এছাড়া যানবাহনের বেপরোয়া গতি, নিদ্রা চোখে গাড়ি চালানো, ফিটনেসবিহীন পরিবহন ও সংশ্লিষ্ট প্রশাসনের দুর্বল নজরদারিতে অনিরাপদ হয়ে উঠছে সড়ক। সরকারের যে নির্দেশনা আছে বা ফুটওভারগুলো দিয়েছে, এগুলো যদি আমরা যাতায়াত করতাম তাহলে দুর্ঘটনা হতো না। আমার তো ওভারব্রিজে উঠতে কষ্ট হয়, এই জন্য উঠতে পারতেছি না। তো দুর্ঘটনা যদি মারা যান তাহলে দায় দিব কাকে? আল্লাহ রাতে। নিরাপদ সড়কের জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে, এখন করার পরে জনসচেতনতার অভাব। এখানে উল্টা অটো, সিএনজি হইতে আরম্ভ করে সব গাড়ি উল্টা পাল্টা যায়। আমরা তো পেটে দেয় পুলিশের ভয়ে মানে ফাঁকে ফাঁকে চালাই আর কি। এই উঠান ঘুরতে হলে মনে করেন মিনিমাম 2 কিলোমিটার ঘুরে লাগবে। বেশিরভাগ গাড়ি, শুধু আমি না, বেশিরভাগ গাড়ি মনে করেন সিএনজি, অটো রিক্সা সবাই দিক দিয়ে রং সাইডে ঢুকে যায়। আমরা প্রতিনিয়ত এখানে মানুষের প্রাণ যাচ্ছে, প্রতিনিয়ত এখানে কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। এই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, একটা ইউলুপ করবে এবং 3টা আন্ডারপাস করবে। নানাবিধ প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইউলুপের কাজগুলো আর হচ্ছে না এবং আন্ডারপাসের কাজও থেমে গেছে। হাইওয়ে পুলিশ বলছে অসচেতনতা, উল্টো পথে গাড়ি চলাচল, 3 চাকার যান এবং ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনাই দুর্ঘটনার মূল কারণ। আইন প্রয়োগ করেও অনিয়ম ঠেকানো যাচ্ছে না বলছেন তারা। পার্টিকুলার একটা দিবস নিরাপদ হবে ঠিক আছে, বাট আমরা চাই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড নিরাপদ থাক। সড়ক অবকাঠামো সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, অবশ্যই এটা অন্যতম কারণ। তো আমরা আরও যে 10-12টা কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, আমাদের প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করতে হবে। রোডস অ্যান্ড হাইওয়ে তাদের অবকাঠামোগত যেই
চেঞ্জ সেগুলো করার জন্য, যেমন গত সপ্তাহে মিটিং ছিল, ওইখানেও আলোচনা হয়েছে, তারা সাধ্যমতো তারা চেষ্টা করে যাচ্ছে। বিআরটিএ বলছে সড়ক নিরাপত্তা বাড়াতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া গেল 1 বছরে 567 মামলার পাশাপাশি আদায় করা হয়েছে 1,35,00,000 টাকা জরিমানা। মোবাইল কোর্ট তো প্রতিনিয়ত প্রতি মাসে মোবাইল কোর্ট হয় আমাদের, এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট হয়। রেভিনিউ আদায়ের পাশাপাশি যে আমরা কার্যক্রম গ্রহণ করছি, যে প্রশিক্ষিত চালক তৈরি করার ক্ষেত্রে আমরা নবায়নের সময় যে একটা পুরো দিন প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের, এই প্রশিক্ষণটা দিয়ে কিন্তু যারা যারা প্রশিক্ষণ গ্রহণ করছে আমার মনে হয় তারা মোটিভেশন হচ্ছে। প্রত্যেকটি স্কুলে সড়ক নিরাপত্তার জন্য মাদ্রাসা, স্কুল, প্রত্যেকটা জেলায় 5টি করে স্কুল নির্ধারণ করা হয়েছে, যে প্রত্যেক স্কুলে আমরা যাব, যে সড়ক নিরাপত্তার বিষয়টি তুলে ধরব। প্রতি বছর 22 অক্টোবর আসে সড়ক নিরাপত্তা দিবস, কিন্তু প্রতিশ্রুতির কুয়াশায় হারিয়ে যায় এর বাস্তব প্রভাব। কতটুকু দায় নিচ্ছে সড়ক বিভাগ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ? এবার সড়ক নিরাপত্তা দিবসের প্রতিশ্রুতি যেন না থাকে শুধু ক্যালেন্ডারের পাতায়, বরং বাঁচিয়ে রাখুক প্রতিটি মানুষকে, প্রতিটি পরিবারের স্বপ্নকে। সেই প্রত্যাশা সবার। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দীর্ঘদিন ধরে কক্সবাজারের খুরুশকুল ভারুয়াখালী সেতু নিয়ে আশা ছিল 2 পারের লক্ষাধিক মানুষের। সেতুটি হলে মাত্র 9 কিলোমিটার পথেই পৌঁছানো যাবে শহরে, কিন্তু কাজ শুরুর প্রায় 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। মেয়াদ বেড়েছে বারবার, কিন্তু কাজের কোনো গতি নেই। ফলে প্রতিদিনই ছোট নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। মোহাম্মদ রাসেলের ক্যামেরায় মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়নকে আলাদা করেছে জোয়ারি খাল। খালের ওপর সেতু না থাকায় ছোট খেয়া নৌকায় যাতায়াতের একমাত্র ভরসা। অথচ শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরের এই পথ ঘুরে যেতে হয় 36 কিলোমিটার। তাই এখানকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি সেতু। 2017 সালে একনেকে অনুমোদন পায় 392 মিটার দীর্ঘ ভারুয়াখালী খুরুশকুল সেতু প্রকল্প। 2 দফা দরপত্র আহ্বানের পর 2021 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন ও MA জাহের লিমিটেড। চুক্তি অনুযায়ী 36 কোটি 28 লাখ টাকায় 2023 সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে 2 দফা সময় বাড়িয়েও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। আমি আসতে চাই, আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, 2-3টা গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। অথচ এই ব্রিজটা হয়ে গেলে আমাদের সাথে প্রায় 17 কিলোমিটার রাস্তা কমে যাবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি করব আমাদের এই সেতুটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। এখন বর্ষা হলে তো একদম যাওয়া যায় না, আর ফানিস্ট্রা থেকে যাওয়ার জন্য প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ কোনো নিরাপত্তা নাই। খুরুশকুল আর ভারুয়াখালী মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বলেন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বলেন, সবকিছু কারণ আছে। LGED বলছে সেতুর 13টি স্প্যানের মধ্যে 8টি স্থাপন সম্পন্ন হয়েছে। তবে মূল খালের উপর এখনও কাজ শুরু হয়নি। কাজের ধীরগতিতে হতাশ স্থানীয় জনপ্রতিনিধিরাও। সারাটা দিন মানে এক বছরকে বছর 3-4 জন লোক দিয়ে কাজ করে, এত বড় একটা ব্রিজে 5-6 জন লোক দিয়ে কাজ করা এটা কি সম্ভব? কোনোদিন ওনাকে সাবসিস্টি করে দ্রুত কাজ করার জন্য তাদের তাগিদ দেওয়া হোক, অন্যথায় তাকে বাতিল করে নতুনভাবে কি টেন্ডার দিয়ে কাজটা যত দ্রুত হয়, সুন্দরভাবে হয়, এটাই হলো আমার প্রত্যাশা। প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় সেতুর একাংশে কাজ করছে মাত্র 4 জন শ্রমিক। নির্মাণের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হচ্ছে আসলে 7 বছর ধরে এটা বন্ধ করেন আগে। অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কুমিল্লা 5 আসনের সাবেক MP MA জাহের আত্মগোপনে যাওয়ার পর থেকেই প্রকল্পে স্থবিরতা নেমে এসেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে জমি অধিগ্রহণের জটিলতাও। তো এ বিষয়ে ঠিকাদারের সাথে আমার কথা হয়েছে, তো উনি পর্যাপ্ত লোকবল নিয়োগ করবে বলে আশ্বস্ত করছে এই স্ল্যাবটা কাস্টিংয়ের পরে, যেহেতু ওইগুলো পিসি গার্ডার আমার, তো ওটার জন্য আবার এক্সপার্ট অন্য গ্রুপ নিয়ে আসতে হবে। তো সেই অনুযায়ী তারা কাজটা, যে প্ল্যান আমার কাছে দাখিল করছে সেই অনুযায়ী যদি বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে আগামী জুনের মধ্যে আমরা অবকাঠামোর কাজ শেষ করতে পারব। ভারুয়াখালী খুরুশকুল সেতু এখন শুধু একটি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে বিচ্ছিন্ন মানুষের একমাত্র ভরসা।
দ্রুত নির্মাণ কাজ শেষ করার মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষা ও ভোগান্তির অবসান হোক, এমনই প্রত্যাশা এই জনপদের মানুষের। মনতোষ-বেদজ্ঞ, এখন কক্সবাজার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমান যুদ্ধরেখায় শান্তি আলোচনার বিষয়ে একমত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। যুদ্ধবন্ধে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকেও সমর্থন জানিয়েছেন তারা, কিন্তু বর্তমান যুদ্ধরেখায় সংঘাত থামানোর বিষয়ে রাজি নয় রাশিয়া। এদিকে হাঙ্গেরিতে ট্রাম্প পুতিনের শান্তি আলোচনা বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। আরও জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। নিজের দ্বিতীয় মেয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় নেতারা ট্রাম্পের প্রস্তাব সমর্থন করলেও রাশিয়া বলছে এখনই যুদ্ধ থামানো সম্ভব নয়। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী বর্তমান যুদ্ধরেখায় শান্তি স্থাপনের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এক বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ 11 জন ইউরোপীয় নেতা জানান, অবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধে তারা মার্কিন প্রেসিডেন্টের অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করছেন। তবে এই সিদ্ধান্তে বরাবরের মতো বেঁকে বসেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, মস্কো কেবল দীর্ঘমেয়াদী টেকসই শান্তিতে আগ্রহী। বর্তমান যুদ্ধরেখা স্থগিত করলে তা একটি অস্থায়ী যুদ্ধবিরতি হবে বলেও মন্তব্য করেন তিনি। Не надо ничего больше обсуждать, остановиться, а там пускай история рассудит. Ну, понимаете, если просто остановиться, это означает забыть про первопричины этого конфликта, который американская администрация с приходом к власти Дональда Трампа четко. এদিকে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনা বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে বৈঠকের কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছিল ক্রেমলিন। গেল সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প জানিয়েছিলেন শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন পুতিন, যদিও ওই সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট। ফোন আলাপের একদিন পর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ওই বৈঠকে ট্রাম্প ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলের বড় অংশ ডনবাস রাশিয়ার কাছে ছেড়ে দিতে জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন। কিছু প্রতিবেদনে বলা হয় বৈঠকে তীব্র বাকবিতণ্ডাও হয়েছে, যদিও ট্রাম্পের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আর জেলেনস্কিকে ডনবাস ছেড়ে দিতে বলার বিষয়টি অস্বীকার করেন ট্রাম্প। What they should do is just stop at the lines where they are, the battle lines. You have a battle line right now. The rest is very tough to negotiate. If you're going to say, you take this, we take that, you know, there's so many different permutations. So what I say is they should stop right now at the battle lines. Go home, stop killing people, and be done. চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মস্কো। প্রতিনিধি দলের বৈঠকের মাধ্যমেই ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। একটানা বাড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দরপতন। মঙ্গলবার আউন্স প্রতি স্বর্ণের দাম 1 লাফে 5.5% কমে দাঁড়িয়েছে 4115.26 মার্কিন ডলারে, যা করোনা মহামারী শুরুর পর থেকে একদিনের সর্বোচ্চ দরপতনের ঘটনা। এর ঠিক আগের দিন সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ 4381.21 ডলারে পৌঁছায়। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। রেকর্ড ছোঁয়ার একদিন পরেই বিশ্ববাজারে হঠাৎ দরপতন সোনালী ধাতুর। গেল 5 বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার দর। স্পট মার্কেটে প্রতি আউন্সে 5.5% কমে এক সপ্তাহের সর্বনিম্ন 4115 ডলারে নেমেছে স্বর্ণের দাম, যা 2020 সালের আগস্ট মাসের পর সবচেয়ে বড় দরপতন। এছাড়া ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণের ফিউচার কমে প্রতি আউন্সে 4129 ডলারে দাঁড়িয়েছে। এর ঠিক একদিন আগেই মূল্যবান এই ধাতুর দাম ইতিহাসের সর্বোচ্চ 4381.21 ডলারে পৌঁছেছিল। চলতি বছরে এখন পর্যন্ত দামের উত্থান প্রায় 60%।
বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা নিরসন ও নতুন মার্কিন চীন বাণিজ্য চুক্তি ঘোষণার সম্ভাবনা থাকায় আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম আবার স্থিতিশীল হতে পারে বলেও মনে করছেন তারা। বিশ্ববাজারে বড় ধাক্কা খেয়েছে রূপার দামও। স্পট রূপার দাম 8.4% কমে প্রতি আউন্স 48.06 ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম 7% কমে 1523.30 ডলারে এবং প্যালাডিয়ামের দাম 6.6% কমে 1398 ডলারে দাঁড়িয়েছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে। হাজিরা কেন্দ্র করে আদালতে নিরাপত্তা জোরদার। তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। দলীয় উপদেষ্টাদেরও সরিয়ে দেওয়ার দাবি। সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। রাজধানীতে বাড়ছে নতুন চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য। প্রধান টার্গেট গাড়ির শোরুম। টাকা দিতে অস্বীকৃতি জানালেই ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। রেগুলেটরের প্রভাবে নাটোরে অস্তিত্ব সংকটে একের পর এক নদী। নষ্ট হচ্ছে স্বাভাবিক গতিপথ। প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের। নিষেধাজ্ঞা অমান্য করে এই উপকূলে চলছে ইলিশ নিধন। অভিযানের তোয়াক্কা না করে ফেলা হচ্ছে জাল। আগের চেয়ে বেপরোয়া জেলেরা, বলছে মৎস্য অধিদপ্তর। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।